গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা বিরাট। পুরোটা পড়লে আরো ভালো বোঝা যেত, কিন্তু আমি এই অংশটুকু পড়ি। এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই আমাদের রাজনৈতিক পরিবেশ। সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে, ক্লিয়ারলি নতুন দল তাদেরকে রক্ষা করতে হবে, আর পুরনো দল যারা আছে তাদের ব্যাপারে ঠিক তার অন্য উপদেষ্টারা সরাসরি যে ভাষায় কথা বলেন, বাইরে থেকে বলা হয়, ঠিক তাই বলছেন। আমার কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে নেই। এটা যথেষ্ট টু প্রুভ যে উনি আসলে এনসিপি এর প্রতি বায়াসড। শুভকামনা আমাদের প্রত্যেকের আছে, সেটা ওনারও থাকতে পারে, কিন্তু উনি বায়াসড। আচ্ছা, তারপর আমার ওই অবস্থানের ব্যাপারে অনেকে এটাকে মিসইন্টারপ্রিট করতে পারেন যে যেহেতু আমার বক্তব্য এখন মনে হচ্ছে বিএনপি বা সেনাবাহিনী যা চাইছে তার সাথে অ্যালাইন। আমি আসলে এবার খুবই এক্সপ্লিসিটলি কথা বলছি, কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা রিয়েল ক্রাইসিসের মধ্যে ঢুকে পড়েছে। আমরা যদি গণঅভ্যুত্থানের পর থেকে, দীর্ঘ আলোচনা, আমরা যদি এটাকে গণঅভ্যুত্থান হিসেবে মনে করে এর কাছে যতটুকু চাওয়া যায় ততটুকু নিয়ে মোটামুটি একটা গ্রহণযোগ্য অবস্থার মধ্য দিয়ে যেতাম, ভালো ছিল। কিন্তু এটাকে কেউ কেউ বিপ্লব বানানোর চেষ্টা করেছে দীর্ঘদিন আমাদের স্টুডেন্টরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছে। আপনার প্রোগ্রামে খালেদ ভাই, হাসনাত আব্দুল্লাহ, আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার 5 তারিখের পর হাসনাত বলেছে আমার সাথে যে আমাদের বিপ্লবী সরকার গঠন না করাটা ছিল বিরাট ভুল। সো কিছু কিছু মানুষজন এই জায়গাগুলো এমন জায়গায় নিয়ে গেছে এবং এখনো চলছে। এই অনিশ্চয়তার মুখে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ইলেকশন ইজ মাচ বেটার। একটা কথা আছে, মানে ভিক্ষা চাই না কুকুর সামলাও। আমরা ওই জায়গায় চলে এসেছি। হতে পারতো আমাদের সংস্কার বা অনেক কিছু হতে পারতো, কিন্তু এখন একটা ইলেকশন যদি না হয়, এবং সেটা জুনের মধ্যে না হওয়ার প্রবাবিলিটি আছে। কেন আছে আমি আপনাকে একটু যোগ করি। ধরুন বাইরে থেকে, বিএনপির কথা বলছি না, আমরা দেখছি সরকারের মধ্যে যে উপদেষ্টার নাম আমরা বললাম জনাব আসিফ মাহমুদ, তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন একটা টিভি চ্যানেলে, যেখানে তিনি প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী, মানে বিশেষ করে তার সেনা প্রধানের সাথে বসেছেন। তিনি প্রধান উপদেষ্টার সাথে কি কি করেছেন তাকে না নেয়ার জন্য 4 ঘন্টার মিটিং এর আগে 3.5 ঘন্টা উনি তাকে রেজিস্ট করার চেষ্টা করেছেন, শেষে বুকে পাথর বেঁধে, তার ভাষায় এসে। আচ্ছা, এই ক্লিপটা আসার আগে একজন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার, খুবই গুরুত্বপূর্ণ, পারহ্যাপস মোস্ট ফলোড ইনফ্লুয়েন্সার, ঘোষণা করেছিলেন 2 দিন আগে যে ওয়াকারুজ্জামানের জন্য তিনি একটা বিরাট ঔষধ আনতেছেন। লেভেনচুস এই শব্দটা ব্যবহার করেছেন। তারপরে না, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই ভিডিও দেখিয়ে উনি বলছেন দিস ইজ দ্যাট। তার মানে একজন উপদেষ্টা সরকারে বসে এই কাজ করছেন, তার সাথে কানেক্ট হয়ে। আচ্ছা, সেই ভদ্রলোক কিন্তু 5 বছরের সরকার চাইছে, সেই যার সাথে কোলাবোরেট করে আসিফ মাহমুদ এটা করছেন। আরেকটু যোগ করি, তিনি যে সেই প্রবাসী ইনফ্লুয়েন্সার যিনি নিজেকে অর্জুন বলে জনাব খলিলুর রহমানকে কৃষ্ণ বলেন, সেই কৃষ্ণ সরকারে, এবং সেই কৃষ্ণকে আমি এখন ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার বলে মনে করি। একই অঙ্গে এত রূপার কারণ নাই। তিনি হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গার, তখনই উনি মন্ত্রী, তারপর উনি তার জন্য ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হলো এবং তাকে ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আল জাজিরার রিপোর্টেও এসছে তিনি এসে পরবর্তীতে সেনাপ্রধানকে সরানোর চেষ্টা করছেন। আমি যদি এই অঙ্ক করি, সেনাপ্রধানকে সেই ইনফ্লুয়েন্সাররা প্রথম দিন থেকে টার্গেট করছেন নানান রকম ইস্যু দিয়ে। কিন্তু আমি যদি বলি টার্গেটের মূল কারণ হচ্ছে উনি ইলেকশনটা চাইছেন, ওনাকে রেখে ইলেকশনটা অনেক পেছনে। একটা ছোট্ট প্রশ্ন করি। জি, বিশ্ববিখ্যাত, বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার যার কথা আপনি বললেন, প্লাস ডক্টর মোহাম্মদ ইউনূস, প্লাস আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সরাসরি বলছেন যে কি বলে এটার নাম কি, বা সেনাপ্রধানের ব্যাপার, সেনাপ্রধান বলেছেন বুকে পাথর বেঁধে ডক্টর ইউনূসকে তিনি মেনে নিলেন, প্লাস ডিফেন্স মিনিস্টার যিনি আরো অনেক ক্ষমতাবান, কৃষ্ণ, অর্জুন, নাগার্জুন, অনেক কিছু আমরা বলতে পারি, তারা সবাই মিলেও যে সেনাপ্রধানকে সরাতে পারলেন না, এক চুল তার কোনো কিছু করতে পারলেন না, সেনাপ্রধান এখানে টিকলেন কি করে? তাইলে কি তারা যেটা বলতেছেন এটা সত্য? সেনাপ্রধানও কি বিএনপির সাথে, ইন্ডিয়ার সাথে মিলে একটা আলাদা প্যাক্ট করতেছেন? আপনি বলতেছেন ডিফেক্টো যাকে ডেপুটি প্রাইম মিনিস্টার, সেই ডেপুটি প্রাইম মিনিস্টারের কি অনেক বেশি ক্ষমতা আমরা দেখতে পাইতেছি? তাকে তো আমার একটা জোক মনে হইতেছে। কেন? সেই করিডোরের জায়গায় একটা ত্রাণের জায়গায় একটা করিডোর, যেটা উনি করতেছেন এইটাই বলতে পারতেছেন না। মানে দেখেন, ক্ষমতা তো আসলে খালি পাওয়ার প্র্যাকটিস করে না, আপনাকে তো বুঝতেই হইব যে আমি ক্ষমতাবানও বটে। মানে মানে মঞ্জু ভাইয়ের মতো নিরিবিলি ক্ষমতা, নীরব কবিত্ব তো কবিত্ব না। তো ওইটার ক্ষেত্রে তো আমি নীরব ক্ষমতা দেখতে পাচ্ছি। নীরব ক্ষমতা তো ক্ষমতা না আসলে।
না না, হ্যাঁ খালেদ ভাই, আমি মনে করি ঘটনা যেটা হয়েছে, ওনারা ফর দ্য টাইম বিং ফেইল করেছেন, এটা তো ফ্যাক্ট। যেমন ধরুন আমি আমাকে এই প্রশ্ন করার চেষ্টা করেছি, আমি এখানে এই প্রশ্নটা একটু ছেড়ে দিতে চাই। সেটা হচ্ছে ওই যে বলেছিলাম যে এই মুহূর্তে যদি সরকারের বাইরে বাকি দুটো পাওয়ার সেন্টার বিএনপি এবং সেনাবাহিনী, সরকার কিন্তু একসাথে দুটোর সাথে ফাইট করতে নেমেছে, এটাও আমার কাছে কিন্তু খুব স্মার্ট মনে হয় না। এবং ওই ফাইট চলতে চলতে ওই যে সরকারি কর্মচারী যে আইন, সেটা তারা কার্যকর করে দিলেন। টেকনিক্যালি মনে হয় ঠিক আছে, এটা যদি করিও এই কেওসের মধ্যে না করি, এই দেখেন তারপর কিন্তু তাদেরকে এটা থেকে সরেই আসতে হলো। তো সরকারের খোয়াব আছে, আমি শব্দটা এটাই বলতে চাই একটু ডেরিভেটরি ঢঙে, কিন্তু খোয়াবটা কিভাবে করা উচিত, কিভাবে করব, তার শক্তি কতটুকু, আমার ধারণা সরকার তার নিজের শক্তির অ্যাসেসমেন্টে ভুল করছে। এজন্যই বলছি আমি, ওই যে মঞ্জু ভাই যেটা বলছিলেন যে উনি যদি ইলেকশন দিয়ে দেয় তাহলে কি আমরা সরি বলবো কিনা, আমার উত্তর হচ্ছে সরি বলবো না। সরি কেন বলবো না জানেন? ইলেকশন ইচ্ছা মতো দেয়া আর একটা ইলেকশন দিতে বাধ্য হওয়া, দিস টু থিংস আর নট দ্য সেম। উনি ইলেকশন দিতে বাধ্য হয়েই হয়তো শেষ পর্যন্ত যাবে। আমি বিশেষ করে টোকিওতে তার জাপানে তার বক্তৃতা শোনার পর মনে হয়েছে সেটা আসলে ধন্যবাদ পাওয়ার মতো ব্যাপার হবে না। আমি এটুকু বলে এই অংশে আমি শেষ করছি। গতকাল আমাকে মানবজমিনের মতিউর রহমান চৌধুরী ভাইয়ের প্রোগ্রামে ছিল, জিজ্ঞেস করছেন এসব করে উনি তাহলে কি অর্জন করবেন এত কিছু করে। তো আমার উত্তর ছিল অসম্মান অর্জন করবেন। আমি খুব দিব্য চোখে দেখতে পাচ্ছি উনি অসম্মানের সাথে বিদায় হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। একটা সময় বলতাম যে কারো কারো আছে একটা অংশ তাকে এটা বোঝাচ্ছে, আর ভুল বোঝানো না, ওনাকে রক্ষা করার জন্য বলতে গিয়ে লজ্জা লাগে। মানে শেখ হাসিনার সময় আমরা এগুলো নিয়ে খুবই কঠোর ভাবে সমালোচনা করেছি। যে মানুষকে ভুল বোঝানো যায় সেই মানুষ এই টার্মোয়েলের টাইমে ক্ষমতায় থাকা ইটসেলফ ইজ আ প্রবলেম। সো আমার এখন ইন্টারপ্রিটেশন আমি এভাবে করতে চাই যে তিনি নিজেই যথেষ্ট অ্যাক্টিভলি এর মধ্যে আছেন এবং এটাই আমাদের সংকটের কারণ। এন্ড বটম লাইন, যদি এই সম্ভাবনা খুব কমও থেকে থাকে, আমাদের সময়টা এত বেশি ক্রুশাল, আমাদের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এত বেশি জরুরি, আমাদের স্টেটের সিকিউরিটি আর সভারেন্টি এত বেশি অ্যাট স্টেক, কম সংখ্যক সমস্যা থাকলেও আমাদেরকে যথেষ্ট বেশি শোরগোল করা দরকার, তাতে অন্তত ক্ষতি হবে না। আমি একটু প্রশ্নটা করে রাখি, আজকে আমাদের আবির ভাইয়ের একটু আমি অনুরোধ করতেছি যে আমরা একটু এক্সটেন্ড করতে চাই টাইমটা। আমি একটু প্রশ্নটা করে রাখি, যেমন ধরা যাক ডক্টর জাহিদুর রহমান যা বলতেছেন তার সবই হয়তো সত্য হইল, সব সত্য হইলেও বিএনপি যে আন্দোলনটা বা যে চাপটা এখন সৃষ্টি করতে চাচ্ছে, যদি ইলেকশন না দিয়ে তারা পিছলে চলে যেতে চায়, তারা অসম্মানটা অর্জন করে তারা থেকেও যেতে চায়, সেটা করতে পারবে না এমন না। কিন্তু বিএনপি কি মনে করতেছে আসলে ছাত্রদের আন্দোলনের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার যে সম্ভাবনাটা তাদের তৈরি হয়েছে, অন্য কোনো এলিমেন্ট যদি এখন চলে আসে, বিএনপির পক্ষে আন্দোলন করে আর সফল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই জন্য বিএনপি খুব প্যানিক অ্যাটাক হচ্ছে, খুব বেশি ভয় পাইতেছে এবং যেটাকে বলে হচ্ছে চুনকে না দইকে চুন ভেবে ভুল করতেছে। জায়েদ, আপনার কাছে আমরা আসতেছি, আমি একটু মঞ্জুবের কাছে যাই। তার আগে আমার একটা প্রিয় একটা আয় হায়, এটা হারায় গেল অনেকগুলি ইয়ার মধ্যে একটা মন্তব্যের উপর একটু আঙ্গুল দিয়ে রাখছিলাম। উনি বলছেন, হাসান মুন্সি বোধহয় ওনার নাম, উনি বলছেন খালেদ মুহিউদ্দিন এনসিপির লোক, এটা আমরা জানি। দেখ, এটা অনেকদিন পরে নতুন একটু শুনলাম। বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, এগুলি প্রায় শুনি, এনসিপির লোকটাও শোনা হলো। মঞ্জু ভাই, আপনি বলতেছিলেন, আমরা যে জায়গাটার মধ্যে থেকে আপনাকে প্রশ্ন করতে চাই যে মঞ্জু ভাই, একটা ব্যাপার তো এইটাতে কোনো সন্দেহ নাই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে নানা ধরনের বাস্তবতাকে সামনে রেখে। অনেকগুলি বিচার ছিল, সংস্কার ছিল, নির্বাচনটাও ছিল। কিন্তু নির্বাচনটার কথা বললে অন্তর্বর্তীকালীন সরকারের সবাই যারা এক মুহূর্ত আর ক্ষমতায় থাকতে চান না, তারা বলেন তারা বাইরে অনেক বড় বড় কাজ ফেলে এসছেন, তাদেরও আরও অনেক কাজ আছে, তারা ঠিকমতো কাজও করতে পারতেছে না অনেকে, কিন্তু তারপরেও তারা এটা থাকতে চান এবং ভাবেন এবং বলেন যে তাইলে কি আমরা বিএনপির মতো একটি দলের হাতে, যারা আবার আওয়ামী লীগেরই মতো, তাদের হাতেই ক্ষমতা দিয়ে চলে যাব? তাহলে আর এই জুলাই আগস্টে দিয়ে আমাদের কি লাভ হবে? এবং একদম একই ভাষায় এনসিপি কথা বলে, কারণ এনসিপি, আমি প্রশ্নটা এরকম যে এনসিপির আসলে মানে ভোট যদি হয়, বাংলাদেশে যদি নির্বাচন হয়, তখন এনসিপি রেলেভেন্টই থাকবে না। ওর রেলেভেন্ট থাকার জন্যই এরকম একটা সরকার দরকার। সেই জন্য সে ভাই, আমি ওই সেনাবাহিনী প্রসঙ্গে যে আলোচনাটা উঠেছে এটা একটু আলোচনা করতে চাই, প্লিজ করেন। আমি কিছু কথা বলি যেটা হয়তো কোনো না কোনো সময় ইতিহাসে আপনারা সেটার একটা সত্যতা পাবেন বা পাওয়ার সম্ভাবনা আছে। একটা হলো যে শেখ হাসিনা যখন কান্ট্রি লিভ করছেন বা আমাদের ভাষায় যিনি পালিয়ে যাচ্ছেন, তখন উনি আসলে কি করেছেন?
তখন উনি সেনাবাহিনী প্রধানকে বলেছেন টেক ওভার করার জন্য, টেক ওভার করার দায়িত্ব দিয়ে উনি অ্যাকচুয়ালি লিভ করেছেন। সেনাবাহিনী প্রধান আপনি দেখেন অ্যাকর্ডিংলি উনি সকল রাজনৈতিক দলকে ডেকেছেন, ডাকার পরে সেখানে শুধুমাত্র জাতীয় পার্টির মানে আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব এরশাদের ভাই, এরশাদ সাহেবের ভাই জিএম কাদের সাহেবই বলেছেন যে আপনি টেক ওভার করেন। আদার দেন অন্য কোনো পলিটিক্যাল পার্টি সেনাবাহিনী প্রধানকে এই পরামর্শ দেন নাই। পার্টির রাজনৈতিক দলের নেতারা বলেছেন আপনাকে ছাত্রদের সাথে কথা বলতে হবে, যেহেতু ছাত্ররা এখন গণভবন অভিমুখে, পুরো ঢাকার রাস্তা ব্লক, আমরা ছাত্রদের সাথে কথা বলতে চাই। তাহলে দেখেন সেনাবাহিনী প্রধান কিন্তু একটা ওয়াইজ ডিসিশন নিয়েছেন যে উনি ওই সময়ে টেক ওভার করেন নাই, এবং উনি এরপরে গিয়ে ছাত্রদের সাথে কথা বলেছেন, ছাত্রদের সাথে পরামর্শ করেছেন, এরপরে সলিউশনটা আমরা সবাই জানি কি হয়েছে। এখন আপনি হয়তো আমাকে বলতে পারেন যে এটার তথ্য আপনি কোথায় পেলেন। এটার তথ্য আপনি চাইলে আপনি ওই দিন মিটিং এ যারা ছিল তাদেরকে ডাকতে পারেন, এবং কখনো কখনো আপনি এটার প্রমাণ পাবেন। আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি ঠিক কথাই বলছেন। জি হ্যাঁ না মঞ্জু ভাই, আমি এক সেকেন্ড একটা জিনিস এখনই জানতে চাই, মানে সেনা প্রধান কি টেক ওভার করতে চান বা করার ইচ্ছা আছে এটা প্রকাশ করেছিলেন সবার সামনে? আমি তো বলি নাই সেটা। আপনি একটু খোলাখুলি বলেন, আপনি খুব ডিপ্লোম্যাটিক কথা বলছেন। না বলেন মঞ্জু ভাই বলেন। না জিএম কাদের তো বলবেই, জিএম কাদের তো আসলে শেখ হাসিনার রিপ্রেজেন্টেটিভ, সেনা প্রধানকে টেক ওভার করা, কিন্তু সেনা প্রধান সেই সময় এই ব্যাপারে কোনো ইচ্ছা প্রকাশ করে নাই। জি মঞ্জু ভাই। জাহিদ ভাই আপনি যদি কথা বলতে না দেন আপনাকে কিন্তু পরে আচ্ছা ঠিক আছে আপনাকে কিন্তু সরকার প্রধান হিসেবে মানবো না কিন্তু। আচ্ছা জি মঞ্জু ভাই আপনি বলেন। জি মঞ্জু ভাই আপনি বলেন। আমি বলি কি এই তর্ক বিতর্ক না করে আসেন ঠান্ডা মাথায় আমরা আলোচনাটা করি। তাহলে সেনাবাহিনী প্রধান কখনো ইচ্ছা প্রকাশ করেন না, উনি বলছেন যে আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনারা বলেন বর্তমান সময়ে করণীয় কি। সেখানে শুধু জিএম কাদের সাহেব কথা বলেছেন যে আপনি টেক ওভার করেন, আপনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন, ভাষণ দিয়ে বলেন যে আপনি টেক ওভার করেছেন। কিন্তু সেখানে মির্জা ফখরুল সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন না আমরা ছাত্রদের সাথে এটা আলোচনা করি। একটা আলোচনার কথা আপনি জানেন যে ছাত্ররা বলেছে যে একটা ন্যাশনাল গভর্নমেন্ট হবে, কিন্তু ন্যাশনাল গভর্নমেন্ট হওয়ার ব্যাপারে বিএনপি অনাগ্রহী ছিল, আগ্রহ প্রকাশ করেন নাই। ফলে এটা একটা প্রফেসর ইউনূসকে কিভাবে প্রস্তাব করা হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো আলোচনা এসেছে। এখন প্রশ্ন হচ্ছে দেখেন এই যে সেনাবাহিনী প্রধান যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেদিন সবাই টিভির সামনে বসেছিল, ফেসবুকের সামনে বসেছিল, সোশ্যাল মিডিয়ার সামনে বসেছিল। মঞ্জু ভাই একটা ছোট্ট কোয়েরি, আপনি যেহেতু ওই প্রসঙ্গ তুলেনি, জনাব আসিফ মাহমুদ সজীব ভাই যেরকমটি বলে থাকেন আসলেই সেনাপ্রধান বুকে পাথর বেঁধে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিলেন? এটা কি আপনি জানেন? দেখেন তার এই ক্লেমটা কি ঠিক? এই কথাটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেশ কয়েকবার বলেছেন, এবং এটা এইভাবে বলা যে ঠিক হয় নাই, বলা ঠিক না, আমরা ক্লেমটা ঠিক কিনা আসলে তার ইয়া ছিল, রিজার্ভেশন ছিল ডক্টর ইউনূসের নিয়া ওয়াকার সাহেবের। আমার কথা ওই যে আমাদের নিয়মে বলেছেন না সবকিছু নিয়ম মতো চলবে, নট নেসেসারিলি, আমি কিন্তু ওই কথা বলবো না। আমি যদি বলি তাহলে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, আর আমি যদি বলি যে না নিয়ম মতো চলতে হবে তাহলে সবার ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হবে, এখানে বায়াসনেস করা চলবে না। আমি যেটা বলি এটা ইতিহাসে প্রমাণ হবে। আজকে প্রযোজককে বইলা সময় একটু বাড়াইছি যখন আপনার একটু প্রশ্নটা করি, যেমন আমার একটা ধারণা ছিল যে আমরা সবাই মিলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসেবে মাইনে নিয়েছিলাম। এখন আসিফ মোহাম্মদ সজীব, অ্যাকর্ডিং টু আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, সেনাপ্রধানই এটা মানে নাই। এরকম না মানার কাতারে আর কে কে ছিলে? মানে উনি কি আসলে মানে নাই? মানে মঞ্জু ভাই মানছিল, সবাই মিলে কি ডক্টর ইউনূস চাইছিল? এটা একটু বললেন। আমি আপনাকে বলি ডক্টর ইউনূসকে সবাই মিলে মানছিল, ছাত্ররা মির্জা শুধু সেনাপ্রধান বাদে না, সেনাপ্রধানও মেনেছে। সেনাপ্রধান যে প্রশ্নটা তুলেছেন আমি যতটুকু জানি, বুকে পাথর চাপা দেওয়ার বিষয়টা আমি জানি না, আমি জানি যে সেনাপ্রধান বলেছেন উনি তো কনভিক্টেড, ওনাকে রাষ্ট্রীয় প্রধান দায়িত্বটা দেয়া যাবে কিনা। তখন ছাত্ররা বলেছে যে হাসিনার কোনো বিচার আমরা মানি না, শেখ হাসিনার কোনো বিচারই আমরা মানি না। তো এই জায়গা থেকে তখন যখন হার্ড কথা যাচ্ছিল এবং ছাত্ররা একটা পর্যায়ে বলেছে যে তাহলে আপনারা আপনাদের পথে যান, আমরা আমাদের পথে আছি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তারপরে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে বললেন যে তুমি এটা টেলিভিশনে গিয়ে বইলাও আসো। এটা ধরেন এই আলোচনাগুলো আমরা না করি, এই ধরনের আলোচনাগুলো, কারণ এগুলো থেকে তো খুব ভালো কিছু আসবে না, আমরা তো এটা বললেও হবে না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটা বলেছেন, এটার প্রতিবাদ করতে পারেন সেনাপ্রধান,
অথবা যারা ওখানে উপস্থিত ছিলেন তারা। আচ্ছা, এটা আমি আর আপনি শুধু ধারণাই করতে পারবো, আমরা কিছু বলতে পারবো না। এনিওয়ে, আমরা পুরানো কাসন্দি আমি ঘাটতে চাচ্ছি না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, তাহলে সেনাবাহিনীর প্রধান যখন অ্যাড্রেস করেছে নেশনকে, সেনাবাহিনীর প্রধান যখন সকল রাজনৈতিক নেতাদেরকে ওনার সেনা ভবনে ডেকেছেন, সেনাবাহিনীর এটা উনি যে নিয়ম লঙ্ঘন করেছেন বা উনি যে ওনার চর্চার ক্ষমতার বাইরে করেছেন, এই প্রশ্নটা তো আমরা কেউ তুলছি না। আমরা তো ওনার ডাকে সরাসরি সবাই ক্যান্টনমেন্টে গিয়েছি। তাহলে এখন কেন আমরা প্রশ্ন তুলছি যে সেনাবাহিনী প্রধান নির্বাচনের ডেট নিয়ে কথা বলতে পারবেন না? এটা খুব যৌক্তিক কথা না? এই কথাটা জাহেদ ভাই তুলেছেন। এখন আমি আপনাকে বলি, সেনাবাহিনী প্রধানের কথাগুলোর মধ্যে যৌক্তিকতায় আমি কোনো ঘাটতি দেখি না। কারণ উনি ইতিহাসের একটা কঠিন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখনো করছেন। এখনো বাংলাদেশ সেনাবাহিনী ইনভলভ না হলে কোনো কেওয়াস, রাস্তায় যে সমস্ত মারামারি গন্ডগোল ঝামেলা হচ্ছে, কোনো কেওয়াস আমরা হ্যান্ডেল করতে পারছি না। প্রশ্ন হচ্ছে একটা, আমি আপনাকে বলি, একটা হচ্ছে যৌক্তিক, আরেকটা হচ্ছে কৌশলগত। একটা হচ্ছে নীতিগতভাবে সঠিক, আরেকটা হচ্ছে কৌশলগতভাবে ঠিক কিনা। সেনা প্রধানের এই বক্তব্যগুলো নীতিগতভাবে সঠিক, কৌশলগতভাবে আমি একটু কনফিউজ যে সঠিক না। কেন বলছি আমি আপনাকে? কারণ সেনাবাহিনী প্রধান সম্পর্কে পাবলিকলি যেটা ধারণা বা স্পষ্ট, উনি শেখ হাসিনার আত্মীয়। দ্বিতীয় হচ্ছে উনি শেখ হাসিনার সময়কার সময় সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন। সেই সময়েও রাষ্ট্রের নানা নিয়ম শৃঙ্খলা, গণহত্যার মতো ঘটনাগুলো ঘটেছে, নানা ধরনের গুম খুন, আপনার কি বলে যে আয়নাঘরের ঘটনাগুলো ঘটেছে। তো উনি যখনই, আমরা যে সমস্যাটা ফিল করি, আমার একটা কথা বিএনপির, শুনেন একটু আমাকে বলতে দেন, আপনি তারপর বলতে পারবেন। জি, আমরা যখন, আমার একটা কথা যখন বিএনপির পক্ষে যায় বিএনপি খুশি হয়, আবার বিএনপির বিপক্ষে গেলে বিএনপি অখুশি হয়। ঠিক তেমনি ভাবে আমাদের যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা যখনই দেখেছে সেনাবাহিনীর এই কথাটা উনাদের নীতির বাইরে গেছে, তখন ওনারা চ্যালেঞ্জ করেছেন যে সেনাবাহিনীর প্রধান তো হাসিনার আত্মীয়, উনি তো আগে এটা করেন নাই, আগে সেটা করেন নাই, আগে প্রতিবাদ করেন নাই, সমস্ত কথাগুলো বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী প্রধানের সমালোচনা আমরা করতে পারবো কিনা? আমরা ডক্টর ইউনূসের সমালোচনা করছি, আমরা খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল ওনার বিরুদ্ধে রাস্তায় স্লোগান দিয়েছি। একটু দ্রুত বলতেন ভাই, একটু দ্রুত শেষ করতেন, আরো অনেকগুলি প্রসঙ্গ ছিল। আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আবারও ডাক্তার জাহেদের ওই কথাটাকে রেফার করছি যে উনি বলছেন সবকিছু নিয়ম মতো চলবে, নট নেসেসারিলি। আমরা এমন একটা সময় পার করছি এখানে সবকিছু নিয়ম মতো চলছে না। এই জন্য আমি যারটা পাচ্ছি তাকে সহায় দিচ্ছি, কিন্তু নিজের ত্রুটিটা আমরা বলছি না। সেই জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে যে আমাদের এই জায়গাগুলোতে যত বেশি কম বিতর্ক তুলে আমরা একটা সমাধানের পথে যেতে পারি। দেখেন ডাক্তার জাহেদ যতগুলো কথা ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলেছেন, বেশিরভাগ কথাই সঠিক, কিন্তু তাহলে ডাক্তার জাহেদের তো উচিত ডক্টর ইউনূসের পদত্যাগ চাওয়া। বিএনপি এই যে আপনি বললেন চায় তো, বিএনপি, আমি কিন্তু চেয়েছি, আমি ডক্টর ইউনূসকে বলেছি, স্যার আপনি এবং আপনার পুরো এই উপদেষ্টা পরিষদ পদত্যাগ করলে আমি খুশি, কিন্তু আপনারা পদত্যাগ করলে রাষ্ট্র যে সঠিকভাবে চলবে সেটা যদি আমি নিশ্চয়তা পাইতাম তাহলে আপনার পদত্যাগ চাইতাম আমি। এখন বিএনপিও কিন্তু শেষ পর্যায়ে গিয়ে এত সমালোচনার পরেও ডক্টর ইউনূসকে বলে যে আপনাকে থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে ডক্টর ইউনূস চাইতে শতগুণ যোগ্য লোক আমাদের বাংলাদেশে আছে, কিন্তু ডক্টর ইউনূসের মতো গ্রহণযোগ্য লোক একটাও আছে কিনা আপনি আমাকে দেখান। সমস্যাটা সেখানে, মানে যোগ্য এবং গ্রহণযোগ্য। আচ্ছা, আপনি একটু ছোট করে একটু মন্তব্য করেন তো, মানে আপনি যোগ্যতা এবং গ্রহণযোগ্যতা, আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস যে অ্যাসাইনমেন্ট হাতে নিয়েছেন সেই অ্যাসাইনমেন্টটা ওনার শেষ করা উচিত এবং শেষের আগে যত কম বিতর্ক করা যায়। মঞ্জু ভাই, আমি কিন্তু খুব বিনয়ের সাথে আমি বলতে চাই, এই বিতর্কগুলি কিন্তু আমরা করি নাই। আপনি দেখেন করিডোর নিয়ে যে কথা উঠছে, এটা আমরা শিখাই দিয়েছিলাম ডক্টর ইউনূসের তো পররাষ্ট্র উপদেষ্টারা এটা কইতে। একটা বিতর্কেরও কি আমরা এটার মধ্যে আসছি? আমরা কি ডক্টর ইউনূসকে শিখাই দিয়েছিলাম যে ডিসেম্বর মাসে গিয়া তুমি ইয়ার মধ্যে গিয়ে আপনি গিয়া বইলা আইসেন যে না আওয়ামী লীগ আমি কোনোদিন বহিষ্কার করবো না, কারণ আওয়ামী লীগ বহিষ্কার করা আমার এখতিয়ার না? আমরা কি এগুলি শিখাই দিয়েছিলাম যে আপনি হাসনাত যখন আন্দোলনে আসবে তখন ওদেরকে গরম ঠান্ডা পানি দিয়ে শীতল কইরা তারপর ওদের কথা আপনি 3 দিন পরে মাইনা নিয়েন? কোনোটাই তো আমরা শিখাই নাই। যেই কয়টা কথা ডক্টর জাহেদ বলছে এর একটাও কিন্তু ডক্টর জাহেদ এই বিতর্ক শুরু করে নাই, বিতর্ক শুরু করছে ডক্টর ইউনূস এবং তার পরিষদ। খালেদ ভাই, আমি তো বলছি আমি তো ভাই আপনাকে বললাম আপনার এই কথা তোলার দরকার ছিল না, তো আমি তো বলছি ডাক্তার জাহেদ যে কথাগুলো বলছে এটার 99% কারেক্ট। আমি তো সেটা স্বীকার করতেছি। ডক্টর ইউনূস বায়াস, ডক্টর ইউনূস ফেল করেছেন, ডক্টর ইউনূস আমাদের ঐক্য রক্ষা করেন নাই,
ডক্টর ইউনূস এখন তার কোনো কন্ট্রোল নাই সরকারের উপরে, তাহলে ডক্টর ইউনূসের পদত্যাগের চাইতে আমাদের অসুবিধা কোথায়? আমরা সবাই মিলে একমত হলে ডক্টর ইউনূসের পদত্যাগের মাধ্যমে, কারণ আপনার কথা ঠিক, এখানে আবার আপনার কথা ঠিক, সেই জন্য আমি এত কথা বললাম যে আসলেই কোনো গ্রহণযোগ্য লোক নাই। একটা লোকরে পাওয়া গেছে যে আমরা এটলিস্ট আমরা এটা বলতে পারছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে আওয়ামী লীগ না বিএনপি না, কিছুটা এনসিপি, এটা উনি পরে বলছে, আমরা কিন্তু বলি নাই। এটা কিন্তু উনি বলছে, এটা আমাদের দোষ। আমি একটা প্রস্তাব দিতে চাই আপনার মাধ্যমে। জি, ডক্টর ইউনূসের উচিত হবে এই সমস্ত যে অভিযোগগুলো ডাক্তার জাহেদ এবং বিএনপি একসাথে দিচ্ছে, এটাকে একসাথে করে আমাদেরও প্রয়োজনে সমর্থন নিয়ে ডক্টর ইউনূস পদত্যাগ করুক, আমরা একটা নতুন সরকার করি। আর ডক্টর ইউনূস পদত্যাগ করে, ডক্টর ইউনূস শুনেন, ডক্টর ইউনূস পদত্যাগ করে এনসিপির নেতৃত্ব গ্রহণ করুক, আরো অন্যান্য দলও যদি নিয়ে এটা জোট করুক। শুনেন, আমি আমার ভালো হবে, এটা ভালো হবে, ইটস আ ভেরি গুড সাজেশন। উনি ইলেকশন করুক, করে সংস্কার করুক। আমার কথা হচ্ছে এই কাদা ছোড়াছুড়ি, আমি ডাক্তার জাহেদের মতো একজন ব্যক্তি এই কাদা ছোড়াছুড়িতে ঢুকাটা আমার পছন্দ না, কারণ আমি চাই যে আমাদের গ্রহণযোগ্য লোকের সংখ্যা খুব কম, আমাদের যোগ্য লোকের কোনো অভাব নাই। মঞ্জু ভাই খুব সুন্দর করে একদম মানে কি বলে পাঠাতনটা রেডি করছেন। আমি খালি আমাদের একজন দর্শকের সাহায্য নেই, নিজামুল হক সুমন ওনার নাম, ডক্টর জাহেদ, উনি বলতেছেন 16 বছর অপেক্ষা করেছে বিএনপি, 6 মাস অপেক্ষা করতে অসুবিধা কোথায়? ডক্টর ইউনূস কথা না রাখতে পারলে জনগণ তাদের বিপক্ষে যাবে। ডক্টর জাহিদুর রহমানকে উদ্দেশ্য করে এটা বলা হয়েছে। ডক্টর জাহিদুর রহমান আগে পরের বিষয় নিয়ে আপনি যদি এই ব্যাপারগুলি একটু মনে রাখেন। আবারও একই প্রসঙ্গ, মাত্র 6 মাসের মধ্যে এমন কি হয়েছে? এবং আমি প্রশ্নটা করেছিলাম যে বিএনপির আসলে যদি ডক্টর ইউনূস আসলে কথা না রাখেন, বিএনপির আন্দোলন করে আসলে কোন সরকারকে হটানোর ক্ষমতা নাই বলে বিএনপি সবচেয়ে বেশি কনসার্ন। ক্ষমতা নেই আমি ঠিক বলছি না, মানে ডক্টর ইউনূস আসলে কিসের উপর ব্যাংক করছে সেটা বলি। তার আগে আমি মঞ্জু ভাইয়ের প্রশ্নটা একটু জবাব দিই। আমরা ডক্টর ইউনূসের সমালোচনা করছি, আমি এখনো মনে করি উনি থাকুন, উনি থেকে প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিয়ে প্র্যাগম্যাটিকলি উনি এখন আর অনেক কিছু করা যাবে না, আমরা ওই জায়গায় চলে এসেছি। মানে এটা তো হয়, আমরা পরীক্ষায় ছোটবেলায় যেতাম, আমাদেরকে শিখাই দিত সরল অঙ্ক আগে করো না, করলে এটা যদি ঝামেলা বেঁধে যায় তাহলে কিন্তু পারবো না। তো করলো, দুটো অঙ্ক মিললো না, তখন আমরা বসে নতুন করে চিন্তা করি, আচ্ছা ঠিক আছে আমি মোটামুটি আর কি করে যেতে পারি। এগুলো তো খুব বেসিক্স। উনি বিরাট স্বপ্ন নিয়ে এসছেন, বিরাট স্বপ্ন নিয়ে চেষ্টা করেছেন বলে মনে হচ্ছে, সময় নাই দেখাতে পারি, আসলে উনি আন্তরিকই ছিলেন না। দৈনিক সমকাল একটা রিপোর্ট এসছে যেখানে 121টা সংস্কার যেগুলো দলগুলোর কাছে পাঠানোই হয় না, এগুলো সরকারই করে ফেলতে পারে বলা হচ্ছে, এগুলোর কোনো খোঁজ খবর নাই। ডক্টর বদিউল আলম মজুমদার ওখানে অন রেকর্ড কথা বলেছেন, উনি ওনার সাথে কমিশনে আমি নিজে ছিলাম, আমার চেয়ারম্যান উনি। সো ওই আসল কাজ নাই, আমরা দেখছি। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে ওনাকে আমরা সমালোচনা আসলে এখনো করছি, উনি যাতে ওনার কোর্স অফ অ্যাকশন ঠিক করেন। সমালোচনা মানে এটা হাসিনার সমালোচনা না। আমি এখন এই কথা বলতে প্রস্তুত, 5 আগস্টের পর ডক্টর ইউনূস যদি দায়িত্ব না নিতেন, আমি বহুবার বলেছি, বহির্বিশ্ব বিশেষ করে ভারতের চাপ, আওয়ামী লীগের নানা রকম অপতৎপরতার বিরুদ্ধে আমাদের এত ভালো কিছু হতো না। এই টাইমটা উনি পার করে দিয়েছেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং, উনি তো অলরেডি জানিয়েছেন যে উনি নাও থাকতে পারেন। এটা ট্রিক হোক বা উনি যদি সত্যি অভিমান করে চলে যেতে চান, আমাদের তো আসলে চলতে হবে, এবং আমাদের টার্বুলেন্ট টাইমটাও আমরা কাটিয়ে এসেছি। উই মাইট থিঙ্ক ইন এ ডিফারেন্ট ওয়ে। আর আপনি যে কথাটা বলছেন বিএনপি, আসলে বিএনপি ভয়টা ভিন্ন জায়গায়। বিএনপির যে শক্তি আছে, আমি ধরুন বিএনপি রাস্তায় নেমে গেল নির্বাচন নিয়ে, ঢাকার রাস্তায় তারা বসে পড়লো যে আমাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, নাহলে আমি যাবো না, বিভাগীয় শহরগুলোতে হলো। মানে তাহলে সরকার আসলে বিএনপিকে কিভাবে হ্যান্ডেল করবে? সরকার কি শেখ হাসিনা হবে? ডক্টর ইউনূস শেখ হাসিনার মতো এখানে মাঠে মারাত্মক গোলাগুলি করবে, তারপরে তাদেরকে গায়েবী মামলা দেবে, জেলে নেবে, টর্চার করবে, এসব করবে? উত্তর হচ্ছে আমি বিশ্বাস করি না ডক্টর ইউনূসের নিজের সেই ইচ্ছাও আছে। তর্কের খাতিরে ধরে নিলাম শেখ হাসিনা হতে চাইলেন, ওনার সেই আদেশ এক্সিকিউট করার জন্য কি এই পুলিশ প্রস্তুত আছে? উত্তর হচ্ছে না। আমিও মনে করি হয়তো বিএনপি এটা ভাবছে যে ডেডলক যদি খুব বাজে হয়ে যায়, তখন কোনো না কোনো ধরনের ইন্টারভেনশন বা অন্য কিছু হয় কিনা, সম্ভবত তারা সেটা ভেবে থাকতে পারে। সেটা মাথায় রেখেই হয়তো তারা এখন মাঠে থাকার চেষ্টা করবেন এই বিবেচনা করে। কিন্তু সরকারকে নির্বাচনে বাধ্য করার মতো যথেষ্টের বেশি শক্তি পার্টি হিসেবে বিএনপির আছে। ওর মতে জনগণ খুব বেশি কানেক্টেড হোক। ডক্টর জাহিদুর রহমান, এই ব্যাপারটা পরিষ্কার। আপনি আমাকে এই প্রসঙ্গে একটু আপনি আমার কথা বলেন। একই প্রসঙ্গে আমি মঞ্জু ভাইয়ের কাছেও শুনতে চাইবো, সেটা হচ্ছে এনসিপি এবং বিএনপির দাবির মধ্যে ফারাকের জায়গাটা যদি আমরা দেখি। এনসিপি কিন্তু ইলেকশন চায় না এরকম বলে না, ধরেন অন্য পার্টিগুলিও ইলেকশন চায় না এরকম বলে না। এনসিপির যদি আমরা ধরে নেই যে ডক্টর ইউনূসের পার্টি, সেই হিসাবে আমি বলতেছি, তারা বলতেছে কিছুটা সংস্কার করতে হবে, কিছুটা দেখানোর মতো বিচার করতে হবে। আপনি দেখেন
সংস্কারে যেগুলি বিএনপির মানলে কোনো অসুবিধাই নাই, বিএনপি সংস্কারের কথা বললে 31 দফা নামের একটি কুমিরের ছানা 4 বার 7 বার 8 বার 49 বার দেখায়, সেই জায়গার মধ্যে থেকে যেইগুলি না মানলে কোনো অসুবিধা নাই সেগুলির মধ্যে লাল 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 দাগ দিয়ে রাখছে। কেন? আমার কাছে মনে হয় বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত না, এটা আমার হাইপোথিসিস। সেই জন্য বিএনপি এই সংস্কারটা, যদি আজকে বিএনপি রাজি হইতো, জুন মাসের মধ্যে সংস্কার হয়ে যেত, জুলাই মাসের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যেত, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের ইলেকশন হয়ে যেত। বিএনপি যেহেতু প্রস্তুত না, মাঠ পর্যায়ে বিএনপির স্ট্রেংথ বিএনপি জানে না, সেই জন্য বিএনপি এই সংস্কার, এনসিপির ঘাড়ে দোষ, ইউনূস চায় না এবং অন্যান্য চাপ টাপ। দেখেন তারেক সাহেবও দেশে আসে নাই। আপনি যদি একটু বলতেন যে আমার হাইপোথিসিস হচ্ছে বিএনপি চায় না ইলেকশন আসলে। আচ্ছা আমি খালেদ ভাই আমি আপনাকে বলি, আপনি ধরেন ডক্টর ইউনূস, আমি বিএনপির একজন টপ লিডার, আমি বললাম আমি একটা সংস্কারও মানি না, এতক্ষণ পর্যন্ত যতগুলো মানছিলাম এখন ওগুলোও মানি না, আরো যেগুলো মানি না তত আছে, একটাও মানি না। আপনি কি এটার জন্য ইলেকশন দেবেন না? না, আমি দিব, কিন্তু মুশকিল হচ্ছে আচ্ছা এক নাম্বার খেয়াল করেন। জি, তার মানে ব্যাপারটা হচ্ছে এই, আমরা কাউকে ঘাড় ধরে সংস্কার মানা, মানে আমি ইভেন একজন কমিশন চেয়ারম্যান যিনি ঐক্যমত্য কমিশনের চেয়ার মেম্বার, তিনিও বলছেন যে বল এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে তারা সংস্কার মেনে নিলে ইলেকশন হবে। সো সংস্কারের সাথে রিলেট করা হচ্ছে। বিএনপি বা আর কোন দল একটা সংস্কারও না মানার জন্য যে কনসিকুয়েন্স হতে পারে তার পাবলিক স্ফিয়ারে, পলিটিক্যাল স্ফিয়ারে, সেটা মেনে নিয়ে যদি সে সংস্কার না মেনে নিতে চায়, who are we to say that যে তোমাকে মানতে হবে? আমি আমার জায়গাটা একটু বলি ডক্টর রহমান, দেখেন ওরা আন্দোলন শুরু করছিল চাকরিতে কোটা নিয়া, যে আমি আর এখন বয়সও নাই, চাকরিতে আমি আর যাবো না। সেই আন্দোলনটাতে ওদেরকে যখন অকারণে মারা শুরু হইলো, তারপরে যখন এটা নৃশংসতার পর্যায়ে চলে গেল, তখন আপনি যে যার জায়গা থেকে এটার মধ্যে একটা অংশগ্রহণ করতে চাইছি। কিন্তু পাশাপাশি তো এইটাও চাইছি দেশটা আরেকটা হাসিনার কাছে না আসুক, পাশাপাশি তো এইটাও চাইছি একই রকম জায়গা থেকে না আসুক। এই জুলাই আগস্টকে কিছুই থাকবে না, আপনার শুধু ক্ষমতা আছে, আপনি বিএনপি ডক্টর জাহিদুর রহমান, আপনি আমার কাছে এসে বলবেন একটা সংস্কার আমি মানি না, ইলেকশন তো আপনাকে দিতে হবে, এটাই করবেন আপনি। না খালেদ ভাই, আমি 5 তারিখের পর থেকে একটা একাডেমিক ডিবেট অনেকগুলো প্রোগ্রামে করেছি, এবং আমি এইটা যদি কোনোদিন কেউ ব্রডার স্কেলে করতে চায় আমি তার সাথে করতে প্রস্তুত আছি। সেটা হলো সংস্কার বলে কনস্টিটিউশনাল বা লিগ্যাল কতগুলো জিনিস স্ট্রাকচার ঠিক করে আমরা যদি মনে করি শেখ হাসিনা ঠেকানোর পথ বন্ধ হবে, এটা আটার স্টুপিডিটি। আমি স্টুপিডিটি শব্দটা জেনে শুনে বলছি, and I can debate with anybody। গত 20 বছর থেকে পৃথিবীতে আলোচনা হচ্ছে, আমি একটা বিখ্যাত বইয়ের উদাহরণই দেই, 16 সালে সম্ভবত বেরিয়েছে সেই বিখ্যাত বই হাউ ডেমোক্রেসিস ডাই, লেভিটস্কি আর জিবলাতের। তারা দেখিয়েছেন কিভাবে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে দেশে দেশে স্বৈরতন্ত্র আসছে। 2006 সালের পর থেকে ডেমোক্রেটিক ডিক্লাইন চলতেছে পৃথিবীতে। ইউরোপের মাটিতে নিও ফ্যাসিস্ট পার্টি, ইটালিতে ব্রাদার্স অফ ইটালি ক্ষমতায় এসেছে, জার্মানিতে এএফডি, আপনি যে দেশে ছিলেন দীর্ঘদিন, এএফডি ডাবল সিট পেয়েছে। এগুলো সবই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে হয়েছে। তো আমরা যদি মনে করি এটার মাধ্যমে হাসিনাকে করব, তখন আমার কাছে মনে হয় যে এই ওভার এস্টিমেট করার মধ্যে কোনো প্রবলেম আছে। আমি আপনার বক্তব্যের সাথে একদম একমত, কিন্তু আমি মনে করি মাত্র 2টা সংস্কার, যে সংস্কারের লিস্ট নিয়ে আমি বসছি, সেই 2টা সংস্কার হইলে বাংলাদেশের রাজনীতির 53 বছরে বেশি সংস্কার হবে। একটা হচ্ছে 2বারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, জীবনেও না, এবং প্রধানমন্ত্রী দলীয় প্রধান পদে থাকতে পারবেন না। আমার এই 2টা দেন, এই 2টার ব্যাপারে আমি আপনার সাথে এটা নিয়েও দ্বিমত করি, একমত হতে পারে তারা। আমি একটা উদাহরণ দেই তাহলে। বিজেপি ক্ষমতায় আসার আগে 14 সালে 4 থেকে 14 কংগ্রেস ক্ষমতায় ছিল। কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময়ে 4-এ যখন প্রথম জিতলো, তখন সোনিয়া গান্ধী প্রাইম মিনিস্টার হবে, উনি কংগ্রেস প্রধান। এই আলাপ হলো, বিজেপি শোরগোল শুরু করলো, উনি তো জন্মগতভাবে ভারতীয় না, কিভাবে সে প্রাইম মিনিস্টার হয়, এন্ড শি ডিড ব্রিলিয়ান্টলি, শি ডিসাইডেড যে তিনি প্রাইম মিনিস্টার হন নাই। ওই 10 বছর ভারতের প্রাইম মিনিস্টার কি মনমোহন সিং ছিল? আমরা একটু ভালো মতো খোঁজ খবর করলে জানি। সুতরাং আমরা যদি মনে করি এগুলো করলে হবে, আমি আবারও বলছি, প্লিজ খালেদ ভাই ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, এগুলো করা যাবে না, করতে হবে না, আমি তা বলছি না। কিন্তু আমি ভারতের উদাহরণটা দিয়ে দেখলাম 10 বছর ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার আসলে ছিলেন সোনিয়া গান্ধী, প্রতিষ্ঠিত। ওকে ডক্টর রহমান, আপনার সাথে কথা বলা তো খুবই আনন্দদায়ক। আমি বরং এখনকার ভারতের দিকে আপনার দৃষ্টি দেই। অমিত শাহ বিজেপির প্রধান, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার ফলে হয়েছে কি সবকিছু গোপালগঞ্জে যায় নাই, কিছু কিছু ফরিদপুর মানে পটুয়াখালীও গেছে। তো কিছু কিছু পটুয়াখালী যাওয়ার পরে এই যে ক্ষমতাটার একটু হলো ভাগ হয়, একজন হজরত হয়ে ওঠেন না, এইটারও একটু দরকার আছে। যাই হোক, আপনার কথা আমি শতভাগ আমি আপনার মানলাম। আমরা একটু শেষ প্রসঙ্গের দিকে যাইতেছি, সেহেতু মঞ্জু ভাইয়ের কাছে একটু শুনে আসি। যে মঞ্জু ভাই, আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি সংস্কার নিয়ে যেরকম দাঁড়ায় আছে সবকিছুর মধ্যে, মানে
সংস্কারের মধ্যে থেকে যেগুলি আপত্তি তুলতেছে বা এনসিপি যেগুলিকে খুব আপত্তির জায়গা বলে মনে করতেছে বা অনেকেই বলতেছেন, সেটা বেশিরভাগই থিওরিটিক্যাল, এটার কোনো প্র্যাকটিক্যাল এটা না। কারণ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা অন্যায়ও করেন নাই সংবিধান দেখা দেখা। একটা অন্যায়ের ক্ষেত্রেও তিনি সংবিধানে কোনো ম্যান্ডেট নেন নাই। সংবিধানে আছে নাকি 3 বছর ধরে আপনি আমির আমির ইলেকশন করবেন 3টা ধরে? আছে নাকি আপনি গুম করবেন? আছে নাকি আপনি কিশোরকে মাইরা ফেলবেন? মুস্তাককে, সরি, কিশোর বাইচে গেছে কোনো মতে। জি খালেদ ভাই, আপনার এই প্রোগ্রামটাকে আমি ভাবছিলাম যে আজকে এক্সট্রাঅর্ডিনারি হবে, কিন্তু এটা খুবই গতানুগতিক অনুষ্ঠান হয়ে গেল। খুবই সরি, কারণ এখানে যে আলোচনাগুলো হয়েছে এগুলা গত 2 মাস, এবং ডাক্তার জাহেদের এই বক্তব্য আমরা আজকে 2 মাস ধরে শুনতেছি বিভিন্ন জায়গায়। আমি ভাবছিলাম যে আপনি একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে আলোচনাটা করবেন। রাইট, দেখেন, আমি একটু বলি প্রথম কথা হচ্ছে যে এই পৃথিবীতে বেশিরভাগ গণ অভ্যুত্থানই ব্যর্থ হয়েছে। এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন হচ্ছে হাসিনার পালানো, এবং সেটা ইন্ডিয়াতে পালানো। এবং এবারের মতো যে পতন আওয়ামী লীগের হয়েছে, এটা পৃথিবীতে ক্ষমতাসীন দলের পতনের ইতিহাস যদি লেখা হয় তাহলে এটা একটা রিমার্কেবল ইতিহাস হয়ে থাকবে। সো এটা একটা বড় আমাদের অর্জন। আর মানে আপনি যেটা বলছেন, আমি এটা বহুবার বলেছি যে সংস্কার এগুলো অ্যাকচুয়ালি কেউ, যে আপনি এখন লাস্ট যেটা বললেন, সংবিধান দেখে দেখে কেউ ফ্যাসিস্ট হয় না। সংবিধান, নিয়ম সবকিছুকেই ওভারকাম করা যায়। এবং পৃথিবীতে মানে ফ্যাসিজমের সূত্রটাই হচ্ছে যে গণতান্ত্রিক মানে শক্তি থেকে, গণতান্ত্রিক দল থেকেই ফ্যাসিজমের জন্ম হয়। সুতরাং এটা আমি আর আলোচনা করতে চাই না। আলোচনার মূল কথা একটা, যে ডক্টর ইউনূসের কাছ থেকে আপনি এর বেশি আশা পাবেন না। কারণ উনি নিজে যখন বলেন যে আমি রাষ্ট্র শাসনের লোক না, তাহলে ওনাকে আপনি রাষ্ট্র শাসনের যে জিনিসগুলো চাচ্ছেন, এটা হচ্ছে আপনি ওই যে গরুর পেট থেকে আপনি মানে হরিণের বাচ্চা পাওয়ার আশা করাটা, এটা হচ্ছে আমার মূল্যায়ন। এবারে আসেন আমি একটু অন্য আসপেক্টে কথা বলি। এইটা রাজনীতির বাইরে কিছু রাজনীতি আছে। বিএনপি কেন ইলেকশনের ব্যাপারে সিরিয়াসলি ফোকাসড? যেহেতু বিএনপি জানে ইলেকশনে সে ক্ষমতায় আসতে পারে। এটা হচ্ছে মূল কথা। আমরা যত তাত্ত্বিক কথা বলি না কেন, বাকি দলগুলো কেন আকারে ইঙ্গিতে, কেন এখানে যারা বিএনপির সাথে খুব ভালো সম্পর্ক তারাও নির্বাচন চায়, আর যারা মনে করে যে নির্বাচন করলে আমি ভালো করতে পারবো না বা ইত্যাদি ইত্যাদি, তারা একটু নির্বাচনকে বিলম্বিত করতে চায়। এইটাকে যদি আমরা জিস ধরি তাহলে আপনি দেখবেন যে এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সাথে একটা সিট নেগোসিয়েশন আলোচনা করেছে। সে 70 সিট 50 সিট এগুলো ডাক্তার জাহেদ জানেন না, আমি মনে করি না ওনার জানার কথা। জানেন না? আচ্ছা, তাহলে আপনি একটু জানবেন। আমি আপনাকে বিভিন্ন জায়গাটা মানে বিএনপির সাথে আলোচনা করেছে, এটা আপনি বলছেন। যাই হোক, করেছে, জি হ্যাঁ। তো তাহলে দেখা যাচ্ছে এখানে মূল বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি এখন ধরেন হাইপোথেটিক্যালি ধরলাম কালকে একটা পর্দার অন্তরালে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, সিট ভাগাভাগি হয়ে গেল, তাহলে দেখবেন ইলেকশন মানে সেপ্টেম্বরে ইলেকশন জন্য সবাই একমত হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাকে একটা কথা বলি, এটা অফ দ্য রেকর্ড সবাই জানে যে আমি উদাহরণ আমি ডাক্তার জাহেদকে প্রশ্নটা করতে চাই, আপনাকেও করতে চাই। ধরেন জামাত একটা শক্তিশালী রাজনৈতিক দল, এখন জামাত কিন্তু ইলেকশনের ব্যাপারে একটু পিছ টান আছে যে ইলেকশন একটু বিলম্বিত হোক, অসুবিধা নাই। বিএনপি যদি কালকে জামাতকে বলে যে আপনাদেরকে আমরা 50টা সিট ছেড়ে দিব, আপনি কি জানেন জামাত অক্টোবর ইলেকশন হলেও রাজি হবে? আর আমাদের কথার সাথে কি একমত হবেন? 20টা। হ্যাঁ, আমি জাহেদ ভাই আপনি জবাব দেন, জামাত কি রাজি হবে বলেন? হ্যাঁ, রাজি হবে। হ্যাঁ, তাইলে কেন এত প্যাঁচগোছ করে এত অঙ্ক? তাহলে মঞ্জুর একটা ভয়ঙ্কর প্রশ্ন আপনি তৈরি করলেন, আমি আপনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, আমি তো আমি বলি মঞ্জু ভাই, আমি একটু প্রশ্নটা করিনি, তারপর আমি বলি না। দুইটা দল আসন নেগোসিয়েশনের কারণে সুরাহা হচ্ছে না বলে এটা করছে, মানলাম। তার মানে সরকারও এই গেমের পার্ট হয়ে তাদের আসন নিশ্চিত করার জন্য এসব করছে এখন। জি মঞ্জু ভাই, আপনি এটাতে কি বলেন? মানে আপনার বক্তব্য কি এইটা মনে হয় যে সরকারও তাদের এই পক্ষেরই কাজ করতেছে, তাদের ম্যানেজারের কাজ করতেছে, জামাতের? আর এখন দেখেন ডাক্তার জাহেদ এবং ব্যারিস্টার ফুয়াদ, আমাদের ফুয়াদের এদের সমস্যা কি জানেন? এরা রাজনৈতিক নেতাও আবার এরা ইউটিউবারও, বুঝছেন? আমি নেতা না, আমি দলে নাই। সমস্যা হচ্ছে আপনি তো দলে থাকতে পারবেন না, এটা স্বাভাবিক। কারণ আপনারা হচ্ছেন পলিটিক্যাল অ্যানালাইসিস করতে গিয়ে আপনারা সবসময় তাত্ত্বিক জায়গায় যান, প্র্যাকটিক্যাল জায়গায় কম যান। এখন উনি একটা এখন আমি যখন একটা আলোচনা তুললাম, উনি এটাকে আবার সরকারের সাথে প্যাচ লাগাই দিলেন।
সরকার আচ্ছা মঞ্জু ভাই আমি প্যাচ ছুটাই। মঞ্জু ভাই এখন ঘটনা দিচ্ছে যে আপনার বক্তব্যের সাথে আমরা একমত, যদি জামায়াতে ইসলামীকে 50টা সিট দেওয়া হয়। আমি বলতেছিলাম যে আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ বলতেছেন যে 20টা 30টা দিলেও হইব। আমি ঠিক জানি না কতটাতে নেগোসিয়েশন হবে, বাট নেগোসিয়েশনটা যদি সফল হয় জামাতের সাথে হোক আর এনসিপির সাথে হোক, তাইলেও তারাও আসলে বিএনপির সাথে একই সুরে সুর মিলায় নির্বাচনটা আরো আগে করার কথাও বলতে পারে। কিন্তু এই ক্ষেত্রে সরকারের ভূমিকাটা আসলে কি হওয়া উচিত? আমার কাছে কিন্তু মনে হয়, মঞ্জু ভাই আমি অনেস্টলি বলি, আপনি মন্তব্য করেন, আমার কাছে কিন্তু মনে হয় যে সরকার ইলেকশনের লাইনেই আছে। এইটা ডিসেম্বরটা যদি তার ইগোর মধ্যে একটু লাগে, তো এটা জানুয়ারি 10-12 তারিখ একটা ইলেকশন দিয়ে দিবে, যথারীতি ইলেকশন হবেও, সবাই খুব আনন্দ করে ইলেকশন করবে। এটা হচ্ছে আমার এই মানে আমার ধারণা ইলেকশনের দিকেই যাচ্ছে বাংলাদেশ আসলে। খালেদ ভাই, ইলেকশন বাংলাদেশে যেটা হতে যাচ্ছে আমি আপনাকে বলি, যদি ডক্টর ইউনূস ধরেন, আমি প্রথমত, এটা আমার ধারণা ভুল হোক আমি চাই, প্রথমত যেইভাবে এখানে ডাক্তার জাহেদ সহ নানাভাবে বিশ্লেষণ করছেন, ডক্টর ইউনূসের ফেলিওর গুলো তুলে ধরছেন, ভাই ডক্টর ইউনূস এইভাবে উনার কোনো এর চাইতে বেশি পারফরমেন্স উনার থেকে আর পাবেন না, আমি একদম নিশ্চিত হয়ে গেছি। দিন দিন আরো ডিটোরিয়েট করবে। সুতরাং আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, আপনি এর চাইতে বেটার অপশন পাইলে আসেন, সেদিকে আমরা হাঁটি। নাম্বার 1। ওকে। নাম্বার 2 হচ্ছে, ধরেন ডক্টর ইউনূস এই পরিস্থিতিতেই একটা ইলেকশন ডিক্লেয়ার করলেন। এই ইলেকশনে অন্তত 50 থেকে 100টা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকবে। জামায়াতের এবং বিএনপির সাথে হার্ড কন্টেস্ট হবে অন্তত 60 থেকে 70টা আসনে, অন্যান্য দলের সাথে অন্তত আরো 20 থেকে 30টা আসনে। এবং এই সমস্ত জায়গায় বিভিন্ন রকমের মারামারি, গন্ডগোল, নির্বাচন অফিস ভাঙচুরের মতো ঘটনা ঘটবে। একটা জায়গাতেও পুলিশ বা সেনাবাহিনী কোনো সঠিক মেজার নিতে পারবে না, এবং এই সরকারের এই ক্ষমতা নাই এই জায়গায় থামাইতে পারে। আপনি দেখেন, আপনি কথা বলেন মঞ্জু ভাই, আপনি আমাদের আর একদম সময় নেই, মানে যতটুকু বাড়ছিল আমরা 2 মিনিট শুধু ডক্টর জাহেদকে শুনতে পারবো। ডক্টর জাহেদ, আমার প্রশ্নটা হচ্ছে যে পারফরমেন্স এর থেকে বেটার আর হবে না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পারফরমেন্স বেটার হলে, যেহেতু এটা টিম স্পোর্ট, আমরা যারা সরকারে নাই বা আমরা যারা উনার সমালোচনা করতেছি তারা সবাই ওনাকে সহযোগিতা করেছি কিনা, আমরা যারা স্টেক হোল্ডার আছি, আর হচ্ছে যে বেটার না হলে প্রত্যেক করার কথা উনি বলছেন, আপনি এটার মধ্যে থেকে যদি একটু মন্তব্য করেন, শেষ আমাদের আর আমরা মানে আমি আসলে এটাই এক্সপেক্ট করি, ডক্টর ইউনূস অত্যন্ত প্রাজ্ঞ গণতান্ত্রিক একজন মানুষ, সমালোচনাকে সেভাবে নেবেন, এবং সমালোচনাটাও টাফ হওয়া মানে এইটা উনি যাতে ইন্টারপ্রিট না করেন যে প্রত্যেকে তাকে চলে যেতে বলছে। এটা তার বোঝা উচিত যে তিনি সঠিক পথে নেই, অন্তত কিছু মানুষ মনে করছে। আমি বলছি না তাকে সব আমাদের কথা মতো করতে হবে, কিন্তু উনি একটা রিকনসিডার করবেন, এটা খুব জরুরি। আর যেটা হয়েছে খালেদ ভাই, আমি তো এত খোলাখুলি বলে ফেলতে চাইও না, যারা এই সরকারের বিভিন্ন জায়গায় আছে, আপনার আমার মঞ্জু ভাই সবারই কম বেশি পরিচিত মানুষজন, সুতরাং সরকারের ভেতরে ডিনামিক্সটাও আমরা আসলে খানিকটা বুঝি। সুতরাং বাইরে থেকেও আসলে পরিস্থিতিটা কেমন সেটাও সরকারের দেখা দরকার, তাদের পদক্ষেপগুলো বা তাদের চিন্তাগুলো যে মানুষ বুঝতে পারছে বা অ্যাটলিস্ট সন্দেহ তৈরি হচ্ছে, এটা হলে আমরা মনে করি সরকারটা একটা রাইট ট্র্যাকে থাকার সম্ভাবনা তৈরি হবে। আর আমি এখনো বলছি যে ওই যে মঞ্জু ভাই বললেন যে ব্যালট বাক্স এখানে মারামারি, এটা ব্যালট বাক্স চুরি বা চিন্তায় ঠেকাতে পারবেন না টাইপের কথা প্রধান উপদেষ্টা বলেছেন বলে পত্রিকায় সূত্রের মারফত নিউজ এসছে, সেটা পুরনো কথা। তাহলে তো আসলে জুনে উনি কিভাবে রাতারাতি এই 6 মাসের মধ্যে পেরে যাবেন, এই প্রশ্নগুলো আসবে। এবং তিনি যদি শেষ পর্যন্ত এটা মনে না করেন, উনি যদি না পেরে ওঠেন বলে মনে হয়, আমরা জানি না যে আমরা পারবো কিনা, তেমন কাউকে পাবো কিনা, আমি এটা অন্তত বলতে প্রস্তুত আছি, আই এম সরি এভাবে বলার জন্য। আমরা ওনাকে সবসময় সমর্থন করেছি, শুরুর দিকে যে জরুরি প্রয়োজন ছিল সেটা অনেক ভালো হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, এবং কতটা করেছে এটা ডক্টর ইউনূসের চাইতে আমরা বেশি জানি। আমি আবারও বলছি, ডক্টর ইউনূসের চাইতে বেশি জানি, কারণ মেটিকুলাসলি আমরা এগুলো ফলো করেছি, কথা বলেছি। উনি আসলে বিশ্ব ব্যক্তিত্ব বাইরে ছিলেন, কিন্তু এই ডিস্ট্রাক্টেড সিস্টেমের মধ্যে থেকেও আরো ফার বেটার পারফর্ম করার সুযোগ ছিল, তিনি তার অনেক ক্ষেত্রেই ব্যর্থতার কারণে এটা করে উঠতে পারেন। এক লাইনের কোশ্চেন ডক্টর জাহিদকে দিয়ে শুরু, মঞ্জু ভাইকে দিয়ে শেষ হবে, আমাদের অনুষ্ঠান শেষ করা। সেটা হচ্ছে ইলেকশন কবে হবে বলে মনে করেন? মানে যুক্তি না, মানে এটা একটা ফোরকাস্ট, জ্যোতিষী প্রশ্ন, জ্যোতির্বিদ্যা না। দুইটা না, আমি আগে জাহিদকে শুনি, আপনি শেষ কথা বলবেন মঞ্জু ভাই, আপনি বলবেন শেষ কথা। আমি মনে করি রমজানের আগে ইলেকশন হবে, আশা করি। ওকে, মানে এর বাইরে পারবেন না। আরেকটা কথা যোগ করে রাখি, সরকার আছে সুযোগ নাই, সরকার অর্থনীতির বিরাট সাফল্য দেখাচ্ছে, অর্থনীতির অবস্থা ভালো না, অর্থনীতি সরকারকে বাধ্য করবে ইলেকশন দিতে। ফেব্রুয়ারির আগে মঞ্জু ভাই আপনি বলেন, আপনি মিড ফেব্রুয়ারি মানে রমজানের আগে আর কি। ওকে, মিড ফেব্রুয়ারি। আর মঞ্জু ভাই আপনি বলেন, মঞ্জু ভাই আটকে গেছে। জি, বিএনপি, সেনা প্রধান এবং ডক্টর ইউনূস
এই তিনজন, বিএনপি বলতে আমি আরো স্পেসিফিক্যালি বলি তারেক রহমান, ডক্টর ইউনূস এবং সেনাবাহিনী প্রধান, এই তিনজন যদি দূরত্বটা কমিয়ে এক জায়গায় আসেন তাহলে নভেম্বরে ইলেকশন দেওয়া সম্ভব এবং একটা খুব বেস্ট ইলেকশন আমাদের এখানে সম্ভব। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হবে কবে? না, এটা জ্যোতিষী প্রশ্ন মঞ্জু ভাই, জ্যোতিষবিদ্যা না, এটা জ্যোতিষী প্রশ্ন। আপনি বলেন কবে হবে, কারটা মিলে সেটা পরে দেখব। যদি এই তিনটা জায়গায় সলিউশন হয়, দূরত্বটা কমে এক জায়গায় আসেন, তাহলে ডিসেম্বর ফেব্রুয়ারি হতে পারে, নাইলে ইলেকশন হবে আরো 2 বছর পরে। ওকে, আপনার কাছে কি মনে হয়, কোনটা মনে হয় আপনার কাছে সেটা বলেন, মানে যদি কিন্তু বাদ দিয়া আমরা পরে এটা মিলে, মানে আমরা এটা মনে রাখবো আর কি, কারটা মিলছে। জাহেদ বলছে মিড ফেব্রুয়ারি। ডক্টর ইউনূস যদি রিজাইন করেন তাহলে একটা আবার এটা যদি দেওয়া হবে না, আপনি বলেন কবে হবে, যদি দেওয়া হবে না। খালেদ ভাই, এটা হচ্ছে পলিটিশিয়ান, বুঝছেন? যদি দেন আপনি বলেন না কবে হবে। মঞ্জু ভাই বলতে পারবে, মঞ্জু ভাই বলেন যে ধরেন আমি তো পলিটিশিয়ানই, এটা কি গালি দিলেন? আচ্ছা ঠিক আছে, জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। আমরা আজকে অনেকগুলি বিষয় নিয়ে আসলে কথা বলতে চেয়েছি, কথা বলেছে, যদিও মঞ্জু ভাই